আচ্ছা, আই থিংক সো আমাকে দেখা যাচ্ছে পারফেক্টলি এবং আমার স্ক্রিনটা আই থিংক সো পারফেক্টলি সবাই দেখতে পাচ্ছেন। ওকে, সো আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে যে আমরা কিভাবে করে আমাদের এসইও এর সাথে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করতে পারি বা এআই নিয়ে কাজকর্ম করতে পারি। তো বেসিক্যালি আমরা আসলে যদি একটু দেখার চেষ্টা করি, আসলে বেসিক্যালি আমি আমার নিজের যদি আসলে কথা বলি যে আমি আমার নিজের ডেইলি কাজে আসলে এসইওর সাথে এআই কে কতটুকু রিলেট করতে পারি বা এসইওর সাথে এআই কে আসলে কতটুকু রিলেট ভাবে কাজকর্ম করা যায়, এটা আসলে কোনো শেষ নাই। মানে আমি যদি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমি আমার আমার সারাদিনের আগে যেখানে আমি এসইওতে অনেকগুলো কাজ ছিল যেটা আমার করতে অনেক বেশি সময় লাগতো, সেইটাকে আমি এখন এআই দিয়ে খুব সহজে রিপ্লেস করে ফেলতে পারি। আচ্ছা, আমি একটু দেখার ট্রাই করি যে ওকে, আই থিংক এভরিথিং ইজ ওকে। সো বেসিক্যালি হচ্ছে আমরা খুব সহজেই এসইওতে এআই এর মাধ্যমে একটা দেখা যায় যে বেশ কিছু কাজ থাকে আমাদের, যে কাজগুলো আসলে আমরা এআই দিয়ে করলে খুব সহজে এবং খুব স্মুথলি করা পসিবল। ওই কাজটা দেখা গেছে আগে আমাদের অনেক বেশি সময় লাগে, বাট এআই এর মাধ্যমে সেটা খুব সহজে আমরা করতে পারছি। আচ্ছা, তার আগে একটু আপনাদেরকে বলে নেওয়াটা প্রয়োজন, আই থিঙ্ক এখানে অনেক বিজ্ঞানার আছেন। আমি একটু আপনাদের ইয়েটা আসলে দেখতে পাচ্ছি না, আই মিন আমি কমেন্ট সেকশনটা বা এই কোশ্চেন দেখতে পাচ্ছি না। সবকিছু প্রপারলি যাচ্ছে কিনা একটু যদি আমাকে জানাতেন কমেন্ট করে যে আপনারা পারফেক্টলি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, আমার কথাগুলো প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমার জন্য একটু সুবিধা হতো আর কি। ঠিক আছে, ওকে। সো যারা একদম বিগিনার আছেন, যারা আসলে জানেন না যে এসইও জিনিসটা কি বা এআই জিনিসটা, এআইটা আই থিঙ্কস চিনেন বিকজ অফ এআইটা আই থিঙ্কস হচ্ছে আপনারা মানে অলরেডি চেনার কথা, কারণ চ্যাট জিপিটি, জিমিনি, এই বিষয়গুলো যেভাবে করে আসলে আমাদের কে বর্তমান ইন্ট্রোডিউসিং করানো হয়েছে, সো এইগুলো আসলে চেনার কথা। বাট যারা আসলে এসইও নিয়ে একদম আইডিয়া নেন, একদম যারা বেসিক লেভেল আছেন, তাদের জন্য ছোট করে বলে রাখি, সেটা হচ্ছে যে এসইও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন কি জিনিস? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে বেসিক্যালি দুটো পার্ট আছে, সার্চ ইঞ্জিন এন্ড অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন কি জিনিস আমরা খুব সবাই জানি যে যে সমস্ত ওয়েবসাইটে বেসিক্যালি মানুষ যাই হচ্ছে কোনো কিছু সার্চ করার জন্য, সেগুলোকে আমরা সার্চ ইঞ্জিন বলতে পারি। আমি মানে লাইনটা আবারও বলছি, যে সমস্ত ওয়েবসাইটে মানুষ যায় কোনো কিছু সার্চ করার জন্য, সেটাকে আমরা বলতে পারি সার্চ ইঞ্জিন। যেমন হতে পারে গুগল.কম, যেমন হতে পারে বিং.কম, যেমন হতে পারে ইয়াহু, যেমন হতে পারে ইয়ানডেক্স, যেমন হতে পারে ডাকডাকগো, এই ধরনের আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যে সমস্ত ওয়েবসাইটে মানুষ শুধুমাত্র যায় সার্চ করার জন্য। আপনি যদি ফেসবুকে যান, আপনি কিন্তু ফেসবুকেও সার্চ করতে পারবেন, রাইট? ফেসবুকে কিন্তু সার্চ করার সুযোগ আছে, বাট ফেসবুকে একটা সার্চ ইঞ্জিন না। ফেসবুক আসলে কোনো সার্চ ইঞ্জিন না। কারণ কি? কারণ ফেসবুকে আপনি আসলে সার্চ করতে যান না, আপনি ফেসবুকে যান সোশ্যালিজম করতে, মানে সামাজিকতার জন্য আপনি আসলে বেসিক্যালি ফেসবুকে যাচ্ছেন। আপনি যদি ইউটিউবে যান, যদিও হচ্ছে ইউটিউবকে অনেকে এখন বর্তমান সময় বলছে যে আপনার সেকেন্ড লার্জেস্ট ভিডিও সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, বাট ইউটিউবকেও হ্যাঁ সার্চ ইঞ্জিন বলা যায়, বাট ওরকম আসলে গদবাধা নিয়মে যদি আমি আসলে এটাকে সাঁচে ফেলতে চাই, তাহলে কিন্তু আমরা আসলে ইউটিউবকে সার্চ ইঞ্জিন বলতে পারি না। তো ওই পার্সপেক্টিভে যে সমস্ত ওয়েবসাইটে মানুষ যাই হচ্ছে শুধুমাত্র কোনো কিছু লিখে সার্চ করতে এবং কোনো একটা কুইরি জানতে বা কোনো কিছু জানার জন্য, যখন সে কোনো সার্চ করতে চাচ্ছে বা কোনো কিছু কেনার জন্য সে সার্চ করছে বা অ্যাটলিস্ট কোনো একটা পারপাসে সে কোনো কিছু সার্চ করছে, তখন সেই ধরনের সাইটকে আমরা সার্চ ইঞ্জিন বলছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন গুগলে এসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে সার্চ করলাম, তখন developers.google.com একটা সাইট এখানে 1 নম্বরে র্যাঙ্ক করছে। সার্চ ইঞ্জিন গ্ল্যান্স নামে একটা সাইট এখানে 2 নম্বরে র্যাঙ্ক করছে। উইকিপিডিয়া র্যাঙ্ক করছে 3 নম্বরে, এবং তারপরে ওয়ার্ড স্ট্রিম আছে, মজ আছে, অপটিমাইজলি আছে, আরেকবার আবারও মজ আছে, রক কন্টেন্ট আছে, আরো অনেকগুলো সাইট আমি নিচে দিকে দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে, গুগল কেন গুগল ফর ডেভেলপার্স এই সাইটটাকে সে 1 নম্বরে র্যাঙ্ক দিচ্ছে, সার্চ ইঞ্জিন ল্যান্ডকে সে কেন 2 নম্বরে র্যাঙ্ক দিচ্ছে? এই যে প্রশ্নের উত্তরটা, এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে আসলে অপটিমাইজেশন। গুগল ফর ডেভেলপার্স এখানে এমনভাবে অপটিমাইজেশন করা হয়েছে যে এইটাকে গুগল 1 নম্বরে র্যাঙ্কিং দিতে বাধ্য হয়েছে, এবং সার্চ ইঞ্জিন ল্যান্ডকে সে আসলে 2 নম্বরে র্যাঙ্কিং দিতে বাধ্য হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কিসের ভিত্তিতে এইটা দিয়েছে? এখানে আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর এখানে কাজ করে, তো সবগুলো আসলে আহ, মানে সবগুলো আসলে এখানে অনেকগুলো ব্যাপারে কাজ করে, আপনার অনেকগুলো ফ্যাক্টর এখানে মিলে তারপর এখানে র্যাঙ্কিংটা হচ্ছে। আমাদের যে সেশনের আজকে মূল টপিকটা সেদিকে না, আমাদের সেশনের মূল টপিক হচ্ছে এসিওর সাথে এআই কতটুকু মানে কি বলা যায়, এআই সাথে কতটুকু রিলেটেড, এটা হচ্ছে আমাদের আসলে মূল ব্যাপার। আচ্ছা, এসিওর সাথে যদি আমি বলি এআই সাথে কতটুকু রিলেটেড, ডেফিনেটলি রিলেটেড। বিকজ অফ কি, আপনি চিন্তা করে দেখেন যে আপনি দুটো পারপাস চিন্তা করতে পারেন। একটা হচ্ছে
একজন এসইও এক্সপার্ট হিসাবে আমি এআই কে কিভাবে করে ইউজ করতে পারি, এটা একটা পারপাস আপনার হতে পারে। আরেকটা ব্যাপার আপনি যেটা চিন্তা করতে পারেন যে অ্যাজ এ ইউজার হিসেবে এসইওর সাথে এআই কতটুকু সাংঘর্ষিক। সাংঘর্ষিক এই ওয়ার্ডটা বলার একটা কারণ আছে। কারণ হচ্ছে রিসেন্টলি একটা ব্যাপার যেটা দেখা গিয়েছে যে ইনফরমেশনাল যে কিওয়ার্ড গুলো ছিল, ইনফরমেশনাল কিওয়ার্ড মিনস হচ্ছে ধরেন আমি গুগলে গিয়ে সার্চ করলাম হোয়াট ইজ, সাপোজ আমি গুগলে গিয়ে সার্চ করলাম হোয়াট ইজ কাউ, হোয়াট ইজ কাউ মানে গরু কি, আমি এটা লিখে গুগলে গিয়ে সার্চ করলাম। এই যে হোয়াট ইজ কাউ লিখে আমি গুগলে গিয়ে সার্চ করলাম এবং সার্চ করার পর আমার সামনে কিছু রেজাল্ট আমি দেখতে পাচ্ছি। এই ধরনের কিওয়ার্ড গুলোকে আসলে আমরা এসইওর ভাষায় বলি হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। এই টাইপস অফ কিওয়ার্ডের সার্চিং রেশিওটা কমে যাচ্ছে, মানে কমে যাচ্ছে বলতে কমে গেছে অলরেডি। চ্যাট জিপিটি আসার পরে বা এই ধরনের আরো বেশ কিছু এ আসার পরে মানুষ আসলে চ্যাট জিপিটির কাছে গিয়ে প্রশ্ন করছে হোয়াট ইজ কাউ। বিকজ অফ মানুষ আসলে এখন কোনো কিছু জানার জন্য সে আসলে গুগলে গিয়ে সার্চ করে একটা বিষয় সে জানবে, ওই ব্যাপারটা আসলে এখন খুব বেশি আসলে মানুষ করে না। মানে অনেকেই করে, দ্যাটস গ্রেট, বাট অনেকে আসলে করছে না। তারা সরাসরি চ্যাট জিপিটির কাছে গিয়ে সার্চ করছে যে আসলে কাউ কি জিনিস বা এটা কি কাজ করে। চ্যাট জিপিটি আরো সুন্দর মতো করে স্ট্রাকচার ওয়েতে সেটাকে অ্যান্সার দিচ্ছে। ধরুন আমি যদি চ্যাট জিপিটির কাছে যাই, কারণ আমি যদি চ্যাট জিপিটিকে গিয়ে যদি আপনাদের সামনে যদি সার্চ করে দেখে, ধরুন আমি তো গুগলে সার্চ করলাম হোয়াট ইজ কাউ, আমি চ্যাট জিপিটির কাছে গিয়ে সার্চ করতেছি হোয়াট ইজ কাউ, চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করলাম। দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাকে একটা জায়গার মধ্যে অনেকগুলো ইনফরমেশন সে আমাকে দিচ্ছে গরু সম্পর্কে। তো এই যে আমি জাস্ট একটা জায়গায় অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম, আমি যদি এখন আরেকটা প্রশ্ন করি যে আহ আচ্ছা, এখন এইটা ঠিক আছে, মানুষ সার্চ করে না, সার্চ করছে না, এটার পরিমাণটা কমে যাচ্ছে। সো তাহলে কি আসলে এসইওর ভ্যালু কমে যাচ্ছে? এটা একটা কোশ্চেন চলে আসে। যেহেতু আসলে ইনফরমেশনাল কিওয়ার্ড গুলোর মানে যেহেতু আসলে সার্চ ভলিউমটা কমে যাচ্ছে আস্তে আস্তে, মানুষ আসলে এআই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এসইওর ভ্যালু কি আস্তে আস্তে করে কমে যাচ্ছে কিনা? ঠিক আছে, ওকে। সো এটা কিন্তু আমি ইউজার পারপাস বলছি। আমি কিন্তু আবারও বলছি যে এটা কিন্তু আমি ইউজার পারপাস বলছি যে সাপোজ হচ্ছে যে ধরেন আপনি যদি অ্যাজ এ গুগল ইউজার হয়ে থাকেন বা আপনি যদি হচ্ছে যে একজন কি বলো, ধরেন আপনি যদি হচ্ছেন একজন মানে জাস্ট একজন অ্যাজ এ নর্মাল ইউজার যদি হয়ে থাকেন, তো সেই পারপাস হচ্ছে যে বেসিক্যালি আপনার এটা ইম্পর্টেন্ট যে সার্চ ভ্যালুটা কমে যাচ্ছে। বাট এসইওর অনেক বড় একটা জায়গা হচ্ছে লোকাল এসিও। লোকাল এসইওটাকে আপনারা কয়জন আই থিঙ্ক আইডিয়া আছে কিছুটা। সেটা হচ্ছে যে ধরেন আমি যদি এখানে সার্চ করি পেস্ট কন্ট্রোল ইন ঢাকা, সো দেখেন আমি গুগলে সার্চ করলাম পেস্ট কন্ট্রোল ইন ঢাকা। আমি কখন গুগলে গিয়ে সার্চ করব পেস্ট কন্ট্রোল ইন ঢাকা লিখে? জাস্ট একটু ইমাজিনেশন করুন তো, আমি কখন গুগলে গিয়ে সার্চ করতে পারি? ধরেন আমার বাসায় তেলাপোকা বেড়ে গেছে, সো আমার একজন পেস্ট কন্ট্রোল লাগবে। তো তখন হচ্ছে আমি গুগলে গিয়ে সার্চ করছি হোয়াট ইজ না পেস্ট কন্ট্রোল ইন ঢাকা নিয়ে, বিকজ আমার সার্ভিসটা দরকার। আবার ধরেন আমার একটা ঘড়ি দরকার, আমার একটা ঘড়ি মানে প্রয়োজন, আমি একটা ঘড়ি কিনতে চাচ্ছি, বাট আমার আসলে আইডিয়া নেই যে ঘড়ির আসলে দাম কেমন হতে পারে। আমি কি করতে পারি, গুগলে গিয়ে সার্চ করতে পারি যে ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ। একটা ওয়েবসাইট পেলাম, ক্লিক করে আমি সেটা দেখতে পারি এবং আমার একটা আইডিয়া হতে পারে যে আসলে ঘড়ির দাম কেমন হতে পারে, কোন ধরনের ঘড়ি কিরকম আইডিয়া হতে পারে, এটা আমি খুব সহজে দেখতে পাচ্ছি। এখন আমি সিমিলার কিওয়ার্ডের জন্য যদি এআই কে জিজ্ঞেস করি, ধরেন আমি এখানে লিখলাম পেস্ট কন্ট্রোল ইন ঢাকা, এখন তো সে আসলে আমাকে কি অ্যান্সার দিচ্ছে? সে আমাকে যেগুলো বলছে এগুলো জাস্ট কিছু মানে কন্টেন্ট, যে ভালো পেস্ট কন্ট্রোল আসলে কি কি হতে পারে বা তারা কোন কোন বিষয়গুলো দেখে, এটা সে আমাকে দিয়েছে। সে কিন্তু ভুল দিচ্ছে না, সে কিন্তু ভুল বিষয় আমাকে বলছে না, বাট সে এটা আমাকে দিয়েছে। আমি যদি ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করি, সো তখন সে কি আমাকে আরেকটা কন্টেন্ট দিচ্ছে। আমি একটু চেষ্টা করি আপনাদের সাথে দেখানোর জন্য। সো সে আমাকে কিছু কন্টেন্ট দিয়েছে। এখন মানে আপনি একটু সিম্পল চিন্তা করে দেখেন, আমি কি গুগলে পেস্ট কন্ট্রোল ইন ঢাকা লিখে সার্চ করেছি এই কন্টেন্ট দেখার জন্য? অবশ্যই না। আমার সার্ভিস দরকার,
আমি আমার বাসায় তেলাপোকা বেড়ে গিয়েছে, আমার সেজন্য সার্ভিস প্রয়োজন, এবং সেই পারপাস হচ্ছে যে আমি আসলে ইয়ে করেছি, কি বলে, আমি আসলে গুগলে গিয়ে হচ্ছে সার্চ করেছি। আচ্ছা, ওয়াচ প্রাইস ইন বাংলাদেশটা লিখে আমি যখন সার্চ করেছি, সো আমার কি দরকার, আমার ঘড়ির দাম জানা দরকার। সো আমি সেই জন্য গুগলে গিয়ে সার্চ করেছি, বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে আমি আসলে হচ্ছে আহ, একটা যে কোনো ওয়েবসাইটকে পছন্দ করে সেখান থেকে হচ্ছে যে আমি বেসিক্যালি ঘড়ি নিতে পারি, পছন্দ করতে পারি। সো খেয়াল করে দেখেন, আমি যখন সার্চ করছিলাম হোয়াট ইজ কাউ, সেইখানে যে ধরনের ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছিল, তারা মেইনলি আসলে কন্টেন্ট বেসড ওয়েবসাইট হিসেবে কাজ করছে। তারা মেইনলি কন্টেন্ট বেসড ওয়েবসাইট হিসেবে কাজ করছে। এই ধরনের সাইটগুলো বেশিরভাগ ক্ষেত্রে কন্টেন্ট বেসড সাইট, মানে সাইট বলতে আপনি যেটা বুঝতে পারেন, যে ধরনের সাইটের মধ্যে বেসিক্যালি ওই সাইটের মেইন কাজ হচ্ছে ইউজার আসবে, আমার কন্টেন্টটা দেখবে, এবং দেখার পরে তারা সেখান থেকে হয়তো অ্যাডসেন্সের থ্রুতে, অ্যাডের থ্রুতে ইনকাম করবে, বা নিজস্ব প্রোডাক্ট সেল করবে, বা যে কোনো ওয়েতে তারা সেখান থেকে ইনকাম করবে। এই যে পার্ট, এই যে একটা পোর্শন, মানে এক ধরনের ওয়েবমাস্টার যারা আসলে চিন্তা করতো যে আমি একটা সাইট বানাবো, এবং সেই সাইটের মধ্যে আমি কন্টেন্ট দিব, এবং সেই কন্টেন্ট পড়ার জন্য মানুষ গুগলে সার্চ করবে, তারা আমার ওয়েবসাইটের ভিতর ঢুকবে, এবং তারপরে হচ্ছে তারা আসলে আমার অ্যাডে ক্লিক করবে, সেই অ্যাডে ক্লিক থেকে আমি ইনকাম করব। এই পোর্শনটা আসলে একটু ডিক্রিজ হয়েছে, আমি সেটা বোঝাতে চাচ্ছি। বাট অন দ্য আদার হ্যান্ড আরেকটা পোর্শন আছে, বা আরেকটা সাইড আছে এসইওতে, লোকাল এসইও যেটাকে আমরা বলি, বা ই কমার্স এসইও যেটাকে আমরা বলি, সেখানে বিভিন্ন বিজনেসম্যান, যারা আসলে ব্যবসায়ী মানুষ, বা যারা ব্যবসা করে, এই মানুষগুলো, এই মানুষগুলোর জন্য দরকার হচ্ছে এই পেস্ট কন্ট্রোল ইন ঢাকা লিখে সার্চ করা ইউজার, যাদের বাসায় প্রবলেম হয়েছে, তারা সেটা সলিউশনের জন্য কোনো একজন মানে সার্ভিস প্রোভাইডারকে খুঁজছে, এবং সেই সার্ভিস প্রোভাইডার তার বাসায় গিয়ে বা তার কাছে এসে বা যেভাবে খুঁজে সার্ভিসটা দিবে। তো সেই পারপাস আসলে তারা গুগলের এসইও করাচ্ছে। সেম ভাবে যারা ই কমার্স বিজনেস করছে, বা যারা ই কমার্স নিয়ে কাজ করছে, সেটা বাংলাদেশে হতে পারে, সেটা বাংলাদেশের বাইরেও হতে পারে, করছে যে যদি কেউ গুগলে আমার প্রোডাক্ট অথবা আমার সার্ভিস লিখে যদি কেউ সার্চ করে, তাহলে যেন আমাকে র্যাঙ্কে দেখাতে হবে। এই জায়গায় এখনো পর্যন্ত এআই আসতে পারেনি। আমি যে জায়গাটার কথা বলছি, সাপোজ আমি যদি গুগলে গিয়ে, আমি যখন চ্যাটজিপিটিতে লিখলাম যে পেস্ট কন্ট্রোলিং ঢাকা, তখন যদি এখানে টপ 10 লিস্ট আসতো, সাপোজ, এখনো তো একটা কনফিউশন রয়ে যায় যে এই যে এখানে 10টা রেজাল্ট দেখাচ্ছে, এটা কি আসলেই বেস্ট? এখানে তো 3টা রেজাল্ট দেখাচ্ছে, এটা কি আসলেই বেস্ট? এটা কি আসলেই প্রপারলি প্রফেশনাল সার্ভিস দিচ্ছে পেস্ট কন্ট্রোলের জন্য? তারা কি আসলেই প্রফেশনাল? তাদেরকে যদি আমি আমার বাসার মধ্যে নিয়ে আসি, তারা যে ডাকাতি করবে না কোনো গ্যারান্টি আছে? তারা তো ডাকাতও হতে পারে, হতে পারে না, জাস্ট একটা আইডিয়া বলছি, তারা তো ডাকাতও হতে পারে। সো যদি এআই আমাকে একদম আরো বেশি ইনডেপথে গিয়ে আরো রিসার্চ করে আরো একটা ওয়েল অপটিমাইজ যদি কিছু লিস্ট দিতে পারতো যে এই 3জন হচ্ছে সবচেয়ে বেস্ট পেস্ট কন্ট্রোল ঢাকা শহরের ভিতরে, যারা সবচেয়ে প্রফেশনালি পারফেক্ট সার্ভিসটা দিচ্ছে। আমি যখন ঘড়ির দাম লিখে সার্চ করেছি, তখন যদি আমি এআই কে যদি বারবার প্রম্পট দিতাম, এবং যার ফলে সে যদি আমাকে সাজেস্ট করতো যে আমার বাজেটের মধ্যে, আমার চাহিদার মধ্যে সবচেয়ে বেস্ট ঘড়িটা আসলে কোন ওয়েবসাইটে আছে, সো তাহলে আমার জন্য কি একটু সুবিধা হতো না? আমি বিলিভ করি যে হয়তো ফিউচারে সেটাও চলে আসবে, আমি বিশ্বাস করি। কারণ এআই যেভাবে করে আসলে গ্রো করছে, সেটা হতেও পারে, মানে হতেও পারে না, হবে, সেটা আমি আশা করি। বাট বিষয়টা হচ্ছে যে সেটা হলে বেটার হবে। So, ওই পোর্শনটাতেই কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের এসইও এক্সপার্ট যারা আমরা কাজকর্ম করি, যারা আমরা এসইও নিয়ে কাজ করছি, আমাদের কাজগুলো করতে হয়। সো এসইওর বেশিরভাগ যারা ক্লায়েন্ট পোর্শনে কাজ করেন, আমরা তো বেসিক্যালি যারা এসইও শিখি, আমাদের ইচ্ছা থাকে যে আমরা মার্কেট প্লেসে গিয়ে কাজ করবো এসইও নিয়ে, বা আমরা হচ্ছে একটা এজেন্সি দিব, বা আমরা কোনো এজেন্সিতে জব করবো, আমাদের এই ধরনের বেসিক্যালি প্ল্যানিং থাকে। তো এই কাজগুলো কিন্তু আসলে করাটা খুব সহজ, কারণ যারা আসলে মার্কেট প্লেসে আপনাকে কাজটা দিবে, তারা কিন্তু একজন বিজনেস ওনার, তারা কিন্তু একজন ব্যবসায়ী, তারা কিন্তু একটা সার্ভিস প্রোভাইডার, তারা কিন্তু একজন ই কমার্স বিজনেস ওনার। সো এই পার্সন গুলোই কিন্তু আপনাকে ওই মার্কেট প্লেসে এসে কাজটা দিবে। আপনি যদি এজেন্সির কথা চিন্তা করেন, এজেন্সিদেরকেও কিন্তু এরাই কাজটা দেয়। প্লাস আপনি যদি এজেন্সিতে জব করেন, তাহলে তো আপনি এই ধরনের কাজগুলাই করবেন। সো আমাদের মানে জব মার্কেটে বা ফিল্ডে সবচেয়ে বেশি ডিমান্ডেবল হচ্ছে লোকাল এসি এবং ই কমার্স এসি। কন্টেন্ট বেসড যে এসইওটা ছিল, এই পোর্শনটা হ্যাঁ আপনি জেনে রাখতে পারেন, আপনার জানা থাকা ভালো। বাট আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, এই পোর্শনটা একটু ডাউন হয়ে গেছে বর্তমানে, কারণ মানুষই যেটা বললাম,
হটিস কাউ লিখলে পরে 10টা সাইটে ঢুকে এখন আর দেখতে কারো ইচ্ছা করে না। চ্যাট জিপিটি খুব সুন্দর মতো করে জাস্ট কয়েকটা লাইনের মধ্যে সে বলে দিচ্ছে যে গরু আসলে কি জিনিস। ঠিক আছে, সো এই জন্য অ্যাজ এ ইউজার পার্সপেক্টিভ থেকে এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের কি বলা যায়, আই মিন এআই এর সাথে আসলে এসইওর সম্পর্ক। যে আগে আমরা আসলে ইনফরমেশনাল কিওয়ার্ড গুলোর জন্য গুগলকে ইউজ করতাম, বাট রাইট না আসলে আমরা সেটা করছি না। আমরা আসলে এখন চ্যাট জিপিটি বা এই ধরনের এআই গুলোকে বেশি ক্ষেত্রে ইউজ করছি। আর বিজনেস পারপাস, আই মিন সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে অথবা ই কমার্সের ক্ষেত্রে এখনো পর্যন্ত হচ্ছে আসলে আপনার লোকাল এসইও বা ই কমার্স এসইও খুবই ভালো মার্কেট আছে। আপনি বিলিভ করতে পারবেন না বাংলাদেশে এটার কত বড় একটা গ্যাপ আছে, মানে ইউ ক্যান ইমাজিন, মানে আপনি বিলিভ করতে পারবেন না এটা হচ্ছে কত বড় একটা গ্যাপ রয়ে গেছে আমাদের দেশের মার্কেটে। আমরা প্রথমে চিন্তা করি যে আমি আসলে মানে বিজনেস করব, আমি আসলে এসইও সার্ভিস দিব, আমি দেশের বাইরে ক্লায়েন্ট খুঁজতেছি, বাট আপনি বিলিভ করেন বাংলাদেশেও এই মার্কেটটা গ্রো হচ্ছে আস্তে আস্তে। এখন আপনি বলতে পারেন যে ভাই এখন তো বাংলাদেশে আসলে এসইও সার্ভিস বুঝে কয়জন, বা এসইও সার্ভিসটা আসলে আমার থেকে কিনবে কয়জন। দেখেন একসময় তো বাংলাদেশে ই কমার্স তো খুব বেশি ছিল না, রাইট? 2015-16 সালের দিকে কথা যদি বলি, তখন তো দারাজ, আজকের ডিল, বাগডুমপিক এবং হাতে গোনা কয়েকটা ছিল। আজকে তো অনেক আছে। তো 10 বছরের মধ্যে তো অনেক কিছুই হয়েছে। আগামী 10 বছর পরে যে আসলে মানুষজন এসইও কেও সেভাবে করে চিন্তা করবে না, এটা তো আসলে বলা যায় না। আপনি যদি এখন থেকে শুরু করেন তখন কিন্তু আপনি মার্কেট লিড দেওয়ার মতো পজিশনে থাকবেন। সো এসইওর সাথে আমি আরেকবার একটু বলি যে এসইওর সাথে ইউজার পার্সপেক্টিভে আপনার এর কি সম্পর্ক, বা এআই কি আসলে এসইওর সাথে সাংঘর্ষিক কিনা, হলে সেটা কোন পারপাস, কোন দিকে, এই ব্যাপারটা আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, সৌরভ ভাই আসলে আমাকে একটু আগে বলছে পুরো ক্লাসের মতো করে পুরো সেশনটা নিতে, তো আমি সেটাই ট্রাই করতেছি। এটা হচ্ছে বিষয়। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল হচ্ছে ইউজার পারপাস, আসলে এসইওর সাথে আমাদের এআই এর কানেকশনটা। এখন আমি যদি এসইও এক্সপার্টদের পারপাসটা একটু আপনাকে বুঝাই বলি, ধরেন আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি আপনাদেরকে। ধরেন যে আমি এসইও জানি অ্যাজ এ মানে কি বলা যায় যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আমি আসলে এসইও জানি। সাপোজ ধরুন আমি এসইও মোটামুটি জানি। সো সেক্ষেত্রে বেসিক্যালি আমার এআইটা কি দরকার, বা আমি আসলে কিভাবে করে এসইওতে এআইকে ইউজ করতে পারি। দেখেন একটু সিম্পলি বলি, হ্যাঁ দেখেন আমরা আসলে কিছু বিষয় আসলে এসইও একটু বলতে হয় এখানে, না হলে আসলে আমি আসলে বুঝাইতে গেলে একটু প্রবলেম হবে। যাদের এসইও নিয়ে একটু মানে একদম বেসিক বা একদম মানে বেসিক নলেজ না, তা আপনারা আশা করি ইনশাআল্লাহ বুঝবেন, খুব ডিফিকাল্ট কিছু না, জাস্ট প্লে উইথ মি। আমরা যখন আসলে গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, আমরা সেটাকে বলি হচ্ছে কিওয়ার্ড। আমি গুগলে লিখে সার্চ করেছি ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড। আমি একটু লিখি পাশে, সো আই থিঙ্ক তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য মনে রাখাটা সুবিধা হবে। যেহেতু আমি ক্লাস যেভাবে করে নিই আমি সেভাবে করেই চেষ্টা করি নেওয়ার জন্য। আমি ক্লাসের মধ্যে ডক মেনটেন করি বেসিক্যালি। সো আমরা গুগলে যেটা লিখে সার্চ করি সেটাকে আমরা বলছি কিওয়ার্ড। ওকে, আচ্ছা, আমি সার্চ করার পরে আমার সামনে যে পেজটা দেখতে পাচ্ছেন, এই যে পেজটা যেটা আমার সামনে এখন ওপেন হয়ে আছে, এই পেজটাকে আমরা বলি হচ্ছে সার্চ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ওকে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ওকে, অ্যাভারেজ সাধারণত মানে অ্যাভারেজে গুগল 10টা পেজকে, এখানে 7টা আছে, এটা সাধারণত 10টা পেজ সে দিয়ে থাকে তার সার্কের মধ্যে। এটা আরো বেশি থাকে, 10 নম্বর পেজে গেলে পরে 11-12 নম্বর পেজও আসবে, এটা সমস্যা না। তো অ্যাভারেজে 10টা থাকে এবং প্রতিটা পেজে অ্যাভারেজে 10টা করে রেজাল্ট থাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পেজে 10টা করে রেজাল্ট আছে, ঠিক আছে? সো অ্যাভারেজে প্রতিটা পেজে 10টা করে রেজাল্ট থাকে, ঠিক আছে? এই প্রতিটা রেজাল্টকে আমরা বলি হচ্ছে সার্ভ স্নিপেট। ওকে ওকে, আমি একটু পরে এআই এর দিকে আসছি যে আসলে এসইও তে আমাদের এআইটা কিভাবে করে হেল্প করে বা কিভাবে করে কাজ করে, একটু পরেই আসতেছি। সো আমি যদি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি, এই প্রতিটা পার্টকে আমরা কি বলছি? সার্ভ স্নিপেট বলছি। এটাকে সার্ভ স্নিপেট বলছি, আমরা এটাকে একটা সার্ভ স্নিপেট বলছি, আমরা এটাকে একটা সার্ভ স্নিপেট বলছি, আমরা এটাকে একটা সার্ভ স্নিপেট বলছি। আচ্ছা, প্রত্যেকটা সার্ভ স্নিপেটের মধ্যে 3টা জিনিস কমন, এটা থাকবেই, মাস্ট।
মানে এটা থাকবেই মাস্ট, একদম আপনি লিখে রাখতে পারেন, এটা মাস্ট থাকবে। তার একটা পার্ট হচ্ছে ইউআরএল, ইউআরএল আমি লিখে দিব একটু পরে, সমস্যা নেই। আরেকটা পার্ট হচ্ছে মেটা টাইটেল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং আরেকটা পার্ট হচ্ছে মেটা ডিসক্রিপশন। আমরা সার্প স্নিপেটের মধ্যে, সার্প স্নিপেট কি সেটা অলরেডি আপনি জানেন, আমরা সার্পের মধ্যে যে 10টা রেজাল্টকে দেখতে পাই, সে প্রতিটা রেজাল্টকে আমরা বলছি সার্প স্নিপেট। তো সার্প স্নিপেটের মধ্যে যে ডিসক্রিপশনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি মেটা ডিসক্রিপশন। সো ইউআরএল, মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন, এই তিনটা জায়গা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা হচ্ছে ইউআরএল, একটা হচ্ছে মেটা টাইটেল, আর একটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এখন ইউআরএল তো ফিক্স করাই থাকে, এটা তো আসলে আমাদের কিছু করার নেই। মেটা টাইটেল, এটাও বেসিক্যালি আমরা কিওয়ার্ড অপটিমাইজড দেওয়ার চেষ্টা করি না, দিয়েই থাকি। সো এখানেও আসলে আমাদের খুব বেশি কারিশমা দেখানোর বা খুব বেশি ক্রিয়েটিভিটি দেখানোর আসলে কিছু নাই। আমাদের ক্রিয়েটিভিটি দেখানোর জায়গাটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। কেন সেটা আমি একটু বুঝাই দেব। দেখেন, মেটা ডিসক্রিপশনে আপনি যেটা লিখে দিবেন সেটাই যে গুগল দেখাবে এটা কিন্তু মানে ফিক্সড না। গুগল চাইলে চেঞ্জ করতে পারে, শুধু মেটা ডিসক্রিপশন না, সে চাইলে মেটা টাইটেলও চেঞ্জ করতে পারে। গুগল যদি মনে করে যে আপনি ইউজারকে ম্যানিপুলেশন করার জন্য জোর করে মেটা টাইটেলটা আসলে এমন ভাবে দিয়েছেন যেটা আসলে ভালো না, মানে যেটা আসলে ওই সাইটের কন্টেন্টের সাথে যায় না। থাকে না অনেক সময় যে আমরা অনেক অ্যাডাল্ট কন্টেন্ট দেখি, অনেক মানে কি বলা যায় এটাকে, মানে অনেক নিউজ পেপার আমরা দেখি অনেক ক্লিক বেজ টাইটেল ইউজ করা হয়। তো গুগল যদি এগুলোকে দেখে, সেটাকে পছন্দ করে না, সেটাকে ভালো চোখে দেখে না, তখন গুগল অটোমেটিক্যালি আপনার টাইটেলটাকে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, ওকে। এখন মেটা ডিসক্রিপশনটা যখন বেসিক্যালি লেখা হয়, মেটা ডিসক্রিপশনটা হচ্ছে আপনার লেখার সময় কয়েকটা বিষয় আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে আমি যে মেটা ডিসক্রিপশনটা লিখছি, এই মেটা ডিসক্রিপশনটা আমার সিটিআর বাড়াচ্ছে কিনা। সিটিআর মিনস হচ্ছে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট মানে হচ্ছে, ধরেন এই যে আমি গুগলে সার্চ করলাম ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, এখন বাংলাদেশ সার্চ করার পরে ধরেন আমি এই তিনটা ওয়েবসাইট ওপেন করলাম, বাট আমার সামনে কিন্তু স্টারটেকের এই সাইটটাও কিন্তু এসেছিল র্যাঙ্কে, রাইট? বাট আমি কি ক্লিক করেছি? আর আমি কিন্তু কোনোটাই ক্লিক করি নাই। আর ধরেন আমি তিনটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম না, বাট আমি কিন্তু দেখেছি এই সাইটটা আমার র্যাঙ্কে শো করছে, আমার সামনে আছে, আমি দেখছি, বাট আমি ক্লিক করিনি। এই যে আমি ক্লিক করলাম না, এই যে আমি ক্লিক করলাম না, এই জিনিসটা আসলে ঠিক না, এটা উচিত না। উচিত না মানে হচ্ছে আপনার এই মেটা ডিসক্রিপশনটা এমনভাবেই লেখা উচিত যেন একটা ইউজার গুগলের সার্চে যাওয়ার পরে, সার্চ মিনস সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এখানে আমি অলরেডি আছি, সার্চে যাওয়ার পরে সে যেন আপনার মেটা ডিসক্রিপশনটা দেখে ক্লিক করতে বাধ্য হয় বা উৎসাহিত হয়। বাধ্য হয় কথাটা আসলে ওয়ার্ডটা আসলে ঠিক না, এটাকে আমরা উৎসাহিত বলতে পারি, সে যেন উৎসাহিত হয়। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি এই ক্লিক থ্রু রেটটাকে ইনক্রিজ করানোর জন্য, বাড়ানোর জন্য মেটা ডিসক্রিপশন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, আচ্ছা, এই কাজটা আসলে আগে যখন আমরা করতাম তখন আমরা আসলে রাইটারের উপর ডিপেন্ডেন্ট থাকতাম। রাইটারকে বলতাম, ভাই যখন লিখবেন একটু চেষ্টা করেন একটু ভালো করে লিখতে, একটু ক্লিক থ্রু রেটটা যেন বাড়ে ভাই, একটু খেয়াল রাখেন, একটু দেখেন ভাই, এইভাবে করে বলতাম। ঠিক আছে, সো বাট অনেক সময় যেটা হইতো যে ভাই রাইটার তো দেখা গেছে যে মানুষ ম্যানুয়াল লিখতো, সো হইতো না আসলে অনেক সময়। তখন আবার দেখা গেছে চেক করতে হইতো, চেঞ্জ করতে হইতো। আরেকটা প্রবলেম ছিল যে ধরেন আপনি যখন একটা ই কমার্স সাইটে কাজ করবেন, আমার পার্সোনাল ই কমার্স সাইটে কাজ করার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। সো একটা ই কমার্স সাইটে অনেক পেজ থাকে, আপনি নিজে চিন্তা করে দেখেন তো দারাজে কতগুলো পেজ আছে, আপনি নিজে চিন্তা করে দেখেন দারাজে কতগুলো পেজ আছে, দারাজে কতগুলো প্রোডাক্ট পেজ আছে, কতগুলো ক্যাটাগরি পেজ আছে, আপনি চিন্তা করে দেখেন তো। এতগুলো পেজ নিয়ে যখন আপনি কাজ করছেন এবং এতগুলো পেজে যখন আপনাকে মেটা ডিসক্রিপশন দিতে হচ্ছে, এটা খুবই টাফ যে প্রতিটা মেটা ডিসক্রিপশনকে এই সিটিআর বজায় রেখে বা ক্লিক থ্রু রেট যেন ভালো হয় সেটা বজায় রেখে আসলে হচ্ছে লেখা, এটা খুবই টাফ, আমরা এটা বুঝি। সো এখন যেটা হয়েছে ভাই, আমরা আসলে এখন কিছুই করি না, আমরা খুব সিম্পল একটা কাজ করি। আমি ধরেন এই চ্যাট জিপিটির কাছে আসি, এসে জাস্ট ওকে সিম্পলি বলি
যে writing a meta description within 150 characters 150 characters মানে হচ্ছে যে আচ্ছা ক্যারেক্টারস ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি আপনাকে সেটা হচ্ছে যে মেটা ডেসক্রিপশন লেখাটা নিয়ম আছে আপনি যখন মেটা ডেসক্রিপশন লিখবেন তখন সেটা কমপক্ষে 150 থেকে 160 ক্যারেক্টারস এর মধ্যে হতে হবে এখন ক্যারেক্টার মিন্স কি ক্যারেক্টার মিন্স হচ্ছে এভরি লেটার উইথ স্পেস আই মিন এস ই আর পি স্যার এখানে 4টা ক্যারেক্টার আছে এবং এই যে একটা স্পেস এটাও একটা ক্যারেক্টার সো এভরি লেটার উইথ স্পেস সো এই যে হাইফেন এটাও একটা ক্যারেক্টার এই যে স্পেস এটা একটা ক্যারেক্টার ইউআরএল তিনটাই ক্যারেক্টার সো এখানে 1 2 3 4 5 পাঁচটা ক্যারেক্টার আছে এই আমি যেটুকু মার্ক করে রাখছি এখানে 5টা ক্যারেক্টার আছে সো এইভাবে করে আপনার মেটা ডেসক্রিপশনটা 150 থেকে 160 ক্যারেক্টারস এর মধ্যে হতে হবে প্রশ্ন হচ্ছে এটার মধ্যে না হলে সমস্যা কি সমস্যা হচ্ছে এই ডট 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 চলে আসবে এই ডট 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 সেটা কোনো ভালো প্র্যাকটিস না এটা ব্যাড প্র্যাকটিস এবং এটা হলে এটাকে আসলে এলিপসিস বলা হয় আমরা এসির অফিসে এটাকে এলিপসিস বলি সো এটা আসলে ব্যাড প্র্যাকটিস আসলে ভালো দেখায় না সুন্দর দেখায় না জিনিসটা সো আমি এই জন্য বলে দিই চ্যাট জিপিটিকে যে আমি যে মেটা ডেসক্রিপশন লিখতে যাচ্ছি উইদিন 150 ক্যারেক্টার্স and must be and must should be click OT আমি আসলে আমরা আসলে ক্লিক বেইট না বলে ক্লিক OT বলতে পারি অন দিস কিওয়ার্ড দিয়ে আমরা এখানে কিওয়ার্ডটা দিয়ে দিই ওকে সো তখন চ্যাটজিপিটি যেটা করে সে সুন্দর মতো একটা লিখে দেয় ডিসকভার দ্য লেটেস্ট ওয়াচ প্রাইসেস ইন বাংলাদেশ ফাইন্ড টপ ব্র্যান্ডস বাজেট ফ্রেন্ডলি অপশনস এন্ড লাক্সারি টাইম স্পেসেস শপ নাও ফর দ্য বেস্ট ডিলস তো খারাপ লাগে না কিন্তু একদম সো এখন আমি জাস্ট একটা করে দেখাইলাম বাট আমার টিম যখন কাজ করে তারা তো আর একটা নিয়ে কাজ করে না তারা দেখা গেছে যে একসাথে 10টা 20টা 30টা পেজ নিয়ে কাজ করতেছে তখন এটার ফলে যে আমাদের কত বেশি সুবিধা হয় ইউ ক্যান ইমাজিন মানে এটা বিলিভ করার মতো না ভাই মানে রহমত বলা যেতে পারে যেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত যে এখন আসলে আমরা এটা সুন্দর মতো করে করতে পারতেছি আচ্ছা আমি আপনাকে আরেকটা ইউজেস দেখাই সেটা হচ্ছে ধরেন আমি এই পেজটার মধ্যে গেলাম navyforce.com.bd আমরা পেজের মধ্যে গেলাম এখন আচ্ছা আমি স্টার্টে গেছি নেভি ফোর্সটা চলে আসছিল ওকে ফাইন কয়েকজন প্রশ্ন করছেন আমি এই প্রশ্নগুলো অবশ্যই উত্তর দিব আমি একটু শেষ করে আমি উত্তর দিচ্ছি আচ্ছা খেয়াল করবেন আমাদের এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে একটা হ্যাঁ যে এই স্মার্ট ওয়াচ এই পেজটার মধ্যে একটা ই কমার্স পেজ একটা ক্যাটাগরি পেজ বেসিক্যালি স্টার্ট টেকের এবং সেখানে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি আমরা অনেক বড় একটা কন্টেন্ট রাইট আচ্ছা এখন এই কন্টেন্টের ভিতরে যেটা হইতো আগে আমি পার্সোনালি যেটা আসলে মানে ফেস করি বা ইয়ে করতাম সেটা হচ্ছে সাপোজ ধরেন আমার এই যে কন্টেন্টটা এই কন্টেন্টের ভিতরে স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ এই কথাটা একবার থাকা উচিত এটা আমাদের এসিওটা নিয়ম যে আমরা যখন কন্টেন্ট লিখব তখন আসলে অন পেজের একটা ফ্যাক্টর আসলে তখন কন্টেন্টের প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমাদের যেটা মেইন কিওয়ার্ড স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ এটা যদি আমাদের মেইন কিওয়ার্ডটা হয় এটা অন্তত হচ্ছে একবার থাকা উচিত না দিলে সমস্যা বিষয়টা আসলে ওরকম না বাট থাকা উচিত যেন চেষ্টা করা উচিত আমি দেখতে পাচ্ছি এখানে নাই সো আগে কি হইতো কপি করো রাইটারকে পাঠায় বলো যে ভাই এখানে তো আপনি কিওয়ার্ডটা বসান নাই সো কি করতে হবে কিওয়ার্ডটাকে বসাই দিতে হবে সো কিওয়ার্ডটাকে সে তখন কি করতে এখানে বসাই দিত এখন প্রবলেম হচ্ছে কিওয়ার্ড বসানোর একটা ব্যাপার আছে আপনি জোর করে ফোর্স করে কিওয়ার্ডটাকে বসাইতে পারবেন না এটাকে সুন্দর মতো করে লাইনের সাথে অ্যালাইন হইতে হবে তা এখন রাইটার অনেক সময় যেটা করতো যেহেতু আমরা অনেকগুলো ক্লায়েন্টের অনেকগুলো পেজ দিয়ে অনেক কিছু করতেছি তো রাইটাররা তো মানে মানুষ তারা তো আসলে রোবট না তারা মাঝে মাঝে দেখা যাচ্ছে ভুলভাল কিওয়ার্ড বসাই দিচ্ছে এবং ফোর্স করে বসাচ্ছে যে না শান্ত ভাই বলছে করতে হবে করে দিচ্ছি জোর করে বসাই দিলাম একটা কিওয়ার্ড এটা করতেছে এটা ভালো চারও খারাপ করে বেশি আপনি যদি ফোর্স করে বসান এটা কিন্তু বোঝা যায় যে আপনি জোর করে বসাচ্ছেন এটা আপনার ভালোর চারও খারাপ বেশি করে তো এখন আমরা কি করি আমরা এখন রাইটারকে এগুলোর জন্য কোনো বিরক্তিই করি আমরা সিম্পলি এখানে আসি ওকে বলি জিপিটিকে বুঝাই যে ভাই আই নিড টু মেনশন দিস কিওয়ার্ড ইন দিস কন্টেন্ট লিস্ট
get content and make the form simple and don't force it. মূল্যায়নটা ভুল আছে। ওকে, এই হচ্ছে আমার কন্টেন্ট এন্ড আমি এখানে আমার কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার কিওয়ার্ড হচ্ছে most price in Bangladesh। ওকে, দিলাম, এন্টার দিচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা বিষয় বলি, আমার এই ক্রোম কপি করার কিছু নাই, এটা দেখারও কিছু নাই। এগুলো হচ্ছে আসলে আপনি গুগলে সার্চ করলে পাবেন, বা ক্লাসের মধ্যে যখন আমি লিখি তখন আমি দিয়ে দিই, পুরো নোট ডকুমেন্টেশন দিয়ে দেওয়া হয়। সো এটাও থাকে, এটা ইয়ে করার কিছু নাই। সো এইখানে আচ্ছা, এখানেও মেনশন করে নাই, দেখেন কেন করেও কিন্তু মেনশন করে নাই এখানে। আচ্ছা, এটা মেবি হচ্ছে এই লাইনটার কারণে মেনশন করে নাই, যে ডোন্ট নিডস টু অ্যাড দিস কিওয়ার্ড ফোর্সফুলি, সেই জন্য হয়তো অ্যাড করা নাই। সো দ্যাট মিনস এই যে কন্টেন্টটা লেখা হচ্ছে এখানে হয়তোবা এই কিওয়ার্ডটাকে অ্যাড করার কোনো সুযোগ নাই, বা অ্যাড করলে সেটা আসলে ফোর্স করতে হবে, ন্যাচারালি হয়তো করার কোনো সুযোগ নাই। আমি একটু এই পুরো জিনিসটাই কপি করতেছি, বাট কপি করে আমি একটু সিম্পল একটা কাজ করবো, আমি এই লাইনটা জাস্ট উঠাই দিই। এবার এটা আমরা ট্রাই করে দেখি যে এখন কি আসলে এটা তারা অ্যাড করে কিনা। আমি জাস্ট একটু এটাকে জাস্ট কপি করে সার্চ করে দেখি, হ্যাঁ একদম লাস্টের দিকে তারা অ্যাড করে দিয়েছে। সো আমি একটু লাইনটা পড়ি, লাইনটা একটু পুরো আমার বোঝা দরকার আছে যে for those interested in smart watches, StarTech offers a range of options at different prices, making it easy to find the right watch price in Bangladesh। একটু ফোর্সফুলি বসানো হয়েছে, আমরা বুঝতে পারছি লাইনটা পড়ে। সো এটা ঠিক না। সো দ্যাট মিনস আমার ভিতরেই কোথাও চেঞ্জ করে দেন বসাইতে হবে। তো আমি মনে হয় বুঝাইতে পারছি আসলে যে আমি আই থিঙ্ক হয়তো বোঝানোর চেষ্টা করছি যে আসলে মানে এখন এআই আসার ফলে আগে যে মেটা ডিসক্রিপশনগুলো আমরা সব ম্যানুয়ালি লিখতাম, এখন সেটা আসলে আমরা ম্যানুয়ালি লিখছি না, আমরা এআই ইউজ করছি। নট অনলি দ্যাট, আমরা আসলে আগে কন্টেন্টের মধ্যে টুকটাক এডিটিং লাগলে পরে সেটাকেও হচ্ছে আমরা এখন এআই দিয়ে করে ফেলতে পারছি। এখন এখানে একটা প্রশ্ন করতে পারেন আপনারা অনেকে আমাকে, সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া, অনেক এক্সপার্টদের মতভেদ আছে যে এআই কন্টেন্ট সাইটের জন্য ভালো না, অনেক মতভেদ আছে। এই ব্যাপারে আসলে আপনার মতামত? আমার পার্সোনাল মতামত, এটা মানে আমি বলবো এটা কোনো বাইবেল, এটা কোনো বাইবেল না, আমার পার্সোনাল অপিনিয়ন। একটা ব্যাপার কি যে এক্সপার্ট টু এক্সপার্ট এটা ভ্যারি করে। আমি এখন যেটা বলবো এটা মানে গদবাধা কোনো নিয়ম না যে আপনাকে এটাই মানতে হবে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে যে সব ধরনের কন্টেন্টে আসলে এআই বা এআই না সেটা আসলে ম্যাটার করে না। একটা এক্সাম্পল দেওয়া পরে এটা আপনি সেটা বুঝতে পারবেন। যেমন ধরেন এই যে কন্টেন্টটা স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, এই কন্টেন্টের ভিতরে আসলে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি স্টারটেক লিখেছে লেটেস্ট স্মার্ট ওয়াচ প্রাইস লিস্ট উইথ স্পেসিস 2024, পপুলার স্মার্ট ওয়াচ ব্র্যান্ডস ইন বাংলাদেশ, ফিচার্স অফ স্মার্ট ওয়াচ, এবং হচ্ছে why you should buy স্মার্ট ওয়াচ ফ্রম স্টারটেক। কন্টেন্টটা ভালো, খারাপ না, মানে আমি বলছি না এটা ভালো বা খারাপ কোন বিষয়টা না। হয়তোবা আমি যদি এই এই কন্টেন্টটা বা এই কিওয়ার্ডটা দিয়ে যদি হয়তোবা চ্যাট জিপিটিকে বলতাম একটা কন্টেন্ট লিখে দিতে, সেও হয়তোবা আমাকে এই ধরনের একটা কন্টেন্ট লিখে দিতে পারে। ওকে, এটা হয়তোবা সে লিখে দিতে পারে, আমি ডিনাই করছি না, লিখে দিতে পারে। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো, ধরুন আমি পার্সোনালি যদি ঘড়ি কিনতে চাই, আমি ঘড়ি অত ভালো বুঝি না, সো এখন এই কন্টেন্টের ভিতরে যদি এইভাবে করে কন্টেন্টটা সাজানো হতো যে 10টা বেস্ট স্মার্ট ওয়াচ ছেলেদের জন্য, 10টা বেস্ট স্মার্ট ওয়াচ মেয়েদের জন্য, 10টা বেস্ট স্মার্ট ওয়াচ স্টুডেন্টদের জন্য, 10টা বেস্ট স্মার্ট ওয়াচ কর্পোরেটদের জন্য। কেন বলতেছি আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি অ্যাজ এ স্টুডেন্ট, দ্যাট মিনস ইউ আর এ ইয়াং পারসন, আপনি একজন যুবক মানুষ, আপনার ঘড়ির যে স্টাইল, ডেফিনেটলি একজন কর্পোরেট পারসন যে তার ঘড়ির স্টাইলটা সেম না। আপনি দেখবেন এখন অনেকে চেইনওয়ালা ঘড়ি পরে। সো বিষয়টা হচ্ছে যে আমি স্মার্ট ওয়াচ নিয়ে বলছি না, ঘড়ি নিয়ে বলতেছি। আমি ধরেন
চেইনওয়ালা ঘড়িটা কিন্তু এখন একটা স্টাইল, অনেকে ফলো করে, অনেকে আবার মনে করে যে না এটা ভালো না, আমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি। দেখেন, আমি যদি নিজেকে অ্যাজ এ মানে নিউ হিসেবে চিন্তা করি, আমি বুঝি না করি ভালো। স্টারটেক যদি এখানে আমাকে ডিফাইন করে দিত যে দেখো আমাদের মানে স্টকে এই কটা ঘড়ি আছে যেগুলো হচ্ছে 18 থেকে 24 বছর বয়সী মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বেস্ট। এটা আমরা দেখেছি রিসার্চ করে, বা আমরা দেখেছি আমাদের কাস্টমার রিভিউ থেকে আমরা দেখেছি। এই 10টা ঘড়ি আছে যেগুলো হচ্ছে 25 থেকে 36 বছর বয়সী মানুষদের জন্য বেস্ট। এগুলো ছেলেদের জন্য বেস্ট, এগুলো মেয়েদের জন্য বেস্ট, এগুলো স্কুল পুরো স্টুডেন্টদের জন্য বেস্ট, এগুলো কলেজ স্টুডেন্টদের জন্য বেস্ট, এগুলো ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বেস্ট, এগুলো হচ্ছে তোমার একটু বয়স্ক লোকদের জন্য বেস্ট। মানে এইভাবে পুরো যদি একটা ক্লাসিফিকেশন করা হতো, প্লাস যদি আমাকে বলা হতো যে আমার আসলে পারপাসটা কি, আমি কি আসলে ঘড়ি পরে কি সুইমিং করতে যাবো কি, বা আমার কি আসলে ঘামানোর অভ্যাস বেশি আছে কিনা, যে ঘামাইলে পরে ঘড়ি কি আবার নষ্ট হয়ে যাবে কিনা, বা আমি আই থিঙ্ক সো বুঝাইতে পারতেছি আপনাদেরকে যে এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই? বিকজ অফ হয়তো এই কন্টেন্টটা যিনি লিখেছেন তিনি হয়তোবা একজন ঘড়ি বিশেষজ্ঞ না। মেবি আই নট শিওর, আমি শিওর না, হয়তো হতেও পারেন, বাট হয়তো এই কন্টেন্টটা যিনি লিখেছেন তিনি একজন ঘড়ি বিশেষজ্ঞ না, যার কারণে হয়তো এই কন্টেন্টের স্ট্রাকচারটা ওভাবে করে হয়তো আসে নাই। বাট যদি আসতো, আমার মনে হয় এটা আরো ভালো করতে পারতো র্যাঙ্কি, এবং আরো বেটার করতো। এই যে ডিফারেন্সটা, এটাই আসলে এআই কোথায় লাগবে এবং কোথায় লাগবে না এটাকে ডিফাইন করে দেয়। যেমন এইখানে এই কন্টেন্টটা এআই দিয়ে আপনি চাইলে লিখতে পারেন, হয়তো র্যাঙ্কও করে যাবেন, কারণ বাংলাদেশের কম্পিটিশন তো বেশি না, আপনি র্যাঙ্কও করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি ইন্টারন্যাশনালি চিন্তা করেন, সেখানে ডেফিনেটলি আপনাকে বিষয়গুলো মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। কম্পিটিশন অনেক বেশি, অনেক বেশি সেখানে কম্পিটিশন, সো অবশ্যই আপনাকে এগুলো চিন্তা করতে হবে। তখন অবশ্যই আপনি একজন এক্সপার্ট সেখানে লাগবে, এক্সপার্ট না হোক অ্যাটলিস্ট ওইভাবে করে থিঙ্কিং করে একটা প্যাটার্ন রেডি করে আপনাকে কাজটা করতে হবে। ঠিক আছে, সেম গোজ টু পেস্ট কন্ট্রোল ইন ঢাকা। এখানে আমি যদি এই সেক্টর ভিতরে যদি যাই, পেস্ট কন্ট্রোল সার্ভিস বিডি, এখন অনেকে যেটা বলে যে আসলে কন্টেন্টের ভিতর তো আমরা সুন্দর মতো করে এই ধরনের এআই রিলেটেড কন্টেন্ট দিয়ে সুন্দর মতো করে কাজটা করতে পারি। হ্যাঁ, আপনি সেটা করতে পারেন, ডেফিনেটলি আপনি সেটা করতে পারেন। বাট একটা বিষয় হচ্ছে কি দেখেন, কন্টেন্ট আসলে এআই ভিত্তিক দিলে সেটা ডেফিনেটলি আসবে। বাট ধরেন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেন যে যুদ্ধের ময়দানে এয়ারক্রাফট দিয়ে কিভাবে করে যুদ্ধ করা হয়, এআই খুব সুন্দর একটা অ্যান্সার দেবে, যেটা ডেফিনেটলি মানে গ্র্যান্টেড, এটা একবারে ফেলে দেওয়ার মতো জিনিস না, ট্রু। বাট যে মানুষটা যুদ্ধের ময়দানে ওই এয়ারক্রাফট চালিয়েছেন, যিনি পাইলট, তার এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিফারেন্ট। আপনাকে বুঝতে হবে যে আসলে কোন কন্টেন্টে আমার ওই পাইলটের এক্সপিরিয়েন্সটা দরকার আছে আর কোথায় দরকার নেই, এটা আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন আমি যদি ওস্তাদের কথা যদি বলি, আমি ওস্তাদকে দিয়ে এক্সাম্পলটা দিই। ধরেন ওস্তাদে বর্তমানে আমি যদি বিজনেস মার্কেটিং এ যাই, সো এখানে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স আমি দেখতে পাচ্ছি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি ওস্তাদকে দিয়ে। সো এখানে অনেক কিছু লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আসলে 12টা কোর্স আসলে একটা জায়গার মধ্যে বসানো হয়েছে, এখানে চ্যাট জিপিটি ইউজটা বোঝানো হবে, অনেকগুলো কারিকুলাম আছে, মার্কেটিং ফান্ডামেন্টালস অনেক কিছু আসলে দেওয়া আছে, কি কি টুলস আমি ইউজ করবো সেগুলো সম্পর্কে বলা আছে। তারপর হচ্ছে যে আমরা আসলে কি কি বিষয় এখানে পাবো, ফ্রি হ্যান্ডনোট দেওয়া আছে, ডাউনলোড আমাদের ডেমো ক্লাস দেওয়া আছে, ইনস্ট্রাকশনের পরিচয় দেওয়া আছে, মানে অনেক কিছু এখানে দেওয়া আছে। দ্যাট মিনস আমি অনেক কিছু এখান থেকে শিখতে পারবো। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে কি এইটুকুই এনাফ, নাকি আরো কিছু থাকা যেতে পারে? আপনি চিন্তা করে দেখেন, ধরুন আমি যদি আপনাকে বলি এই পেজের কন্টেন্টটা আপনাকে যদি এসইও করতে হয়, ধরেন আপনি ট্রাই করছেন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশে র্যাঙ্ক করার জন্য, এবং সেখানে অনেকেই চেষ্টা করছে, আপনিও তার মধ্যে চেষ্টা করছেন। আপনি কি করলেন, আপনি একটা কন্টেন্ট এআই দিয়ে বানায় নিয়ে এসে বসাই দিলেন, হয়তো কম্পিটিশন কম, র্যাঙ্কও পেয়ে গেছেন, কোনো সমস্যা নেই। বাট প্রবলেমটা হচ্ছে আপনি বড় বড় কম্পিটিশনে গিয়ে আটকে যাবেন, কারণ তখন অনেক বড় বড় ভালো ভালো প্লেয়াররা সেখানে বসে আছে, সেখানে গুগল আপনাকে জায়গা দিবে না। তো ভরা মাঠে যদি আপনি গোল দিতে চান, খালি মাঠ না, ভরা মাঠে যদি গোল দিতে চান, তাহলে আপনাকে কন্টেন্টের প্যাটার্ন বুঝতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এখানে একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে দিয়ে আমাকে অ্যানালাইসিস করা দরকার। ডিজিটাল মার্কেটিং কোর্স আসলে যে লোকটা করতে আসবে, যে লোকটা 12,000 টাকা দিয়ে কোর্সটা করবে, তার আগে তার এটা জানা উচিত ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য তার কি কি রিকোয়ারমেন্ট দরকার আছে, তার কি কি বিষয় জানা দরকার।
তার কতটুকু বিষয়গুলো আসলে বোঝা উচিত, এবং এইখানে যে সে এত কিছু শিখবে, এই এত কিছু তার কেন শেখাটা দরকার, কেন তার এতটুকু না শিখলেও চলে, বা কেন তার শেখা দরকার, কেন তার মানে শেখা উচিত, এটাও তার বোঝা উচিত বা জানা উচিত। তারপর হচ্ছে আচ্ছা সে শিখলো, শেখার পরে সে কোন কোন দিকে যেতে পারবে, কি কি করা উচিত হতে পারে, বা কি কি লাইন তার জন্য ওপেন হতে পারে, এটাও তার জানা থাকা দরকার। কারণ সে মানুষ এখানে আসতেছে। আচ্ছা এটা যদি আমি না করি, সাপোজ আমি ওস্তাদে আসলাম না, বাংলাদেশে তো আরো অনেক ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম আছে, অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে যেখানে এই সেম জিনিসটাই আসলে শেখানো হচ্ছে, বা এটাই তারা দেখাচ্ছে। তো সেখান থেকে আসলে এটা মানে ডিফারেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়, মানে এই যে আলোচনাগুলো, এগুলো ইম্পর্টেন্ট। এবং এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি একজন রিয়েল হিউম্যান রাইটারকে দিয়ে এগুলোকে লেখা দেন। এআই কখনো বলতে পারবে না, বলতে পারবে না বলতে এখনো পর্যন্ত পারতেছে না, কখনো বলতে পারবে না, বলাটা আসলে উচিত না, কারণ এআই যে হারে করে ডেভেলপমেন্ট হচ্ছে সামনে তো সেটাও বলতে পারবে। বাট এখনো বলতে পারে না বা বলতে পারতেছে না যে ওস্তাদের সাথে ধরেন এবিসি আইটির, বা ধরেন এবিসি জাস্ট একটা র্যান্ডম নাম বললাম, ধরেন এবিসি ট্রেনিং সেন্টারটার আসলে কি ডিফারেন্স আছে, এই যে কম্পারিজন করার ব্যাপারটা, এটা এখনো এআই করতে পারে না। সো ওই জায়গাটাতে আসলে অনেক বড় একটা খেলার জায়গা রয়ে গেছে। আবার আপনি চিন্তা করে দেখেন যে ধরেন অনেকে বলতে পারে যে ভাই আমি যদি একটা কন্টেন্ট দেই, ধরেন ধরেন এই যে পার্টটা যে লেটেস্ট স্মার্ট ওয়াচ লিস্ট উইথ স্পেসেস 2024, এখানে তো 10টা র্যান্ডম ঘড়িকে আমি এনে দিতে পারি। আপনি ডেফিনেটলি পারেন, আপনি অবশ্যই পারেন। বাট একটা বিষয় কি চিন্তা করে দেখেন, এই যে ঘড়িটা, এই ঘড়িটা মার্কেটে কবে আসছে, এবং এটা আসলে লেটেস্ট ঘড়ি কিনা, এটা যে আপনি এখানে বলে দিলেন যেটা 2024 সালের লেটেস্ট ঘড়ি, এটা এই ঘড়িটা কবে আসছে এটা কি গুগল জানে না? ওর ডাটাবেসে কি এই ঘড়ি নিয়ে আরো ইনফরমেশন কি নাই? আছে তো নাকি? মানে দুনিয়াতে তো খালি আপনি একেই শুধুমাত্র এই ঘড়ি নিয়ে মানে মেনশন করেন নাকি, আরো তো আছে নাকি? গুগল তো অ্যানালাইসিস করবে, ও তো চিন্তা করবে যে আসলে এই যে ও মানে আমি যে বললাম, ধরেন আমি আমি সাপোজ এটা দিচ্ছি, আমি যে বললাম যে আমার স্মার্ট ওয়াচের প্রাইসের লিস্ট 2024 সালের জন্য আমি এটা দিছি, তা এই ঘড়ি কি আসলে 2024 সালের জন্য মানে লেটেস্ট, বা আমার কাছে যে কালেকশনটা আছে সেই অনুযায়ী কি এটা লেটেস্ট, এটা কিন্তু সে চিন্তা করবে, সেটা কিন্তু আমি বলতেছি না এটা লেটেস্ট না, এটা লেটেস্ট হতে পারে, আমি জানি না, মানে আমি পার্সোনালি জানি না এটা লেটেস্ট হতে পারে, বাট এটা কিন্তু সে চিন্তা করবে। So, আপনি যদি এআই কেও যদি ইউজ করে চান কন্টেন্ট দিতে বা কাজ করতে, আপনি ডেফিনেটলি করতে পারবেন। বাট ওই এক্সপার্টাইজের ব্যাপারটা আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আমি যেটা বলতেছি এটা কি আসলেই আমি ঠিক বলতেছি, নাকি আমি জাস্ট বলার জন্য বলতেছি। এটা খুব ইম্পর্টেন্ট। গুগলের প্রতিদিন প্রায় 45 লাখ, মানে 45 না, মানে 4.4 মিলিয়ন ব্লগ পাবলিশ হয় পার ডে। গুগলে প্রতিদিন 4.4 মিলিয়ন ব্লগ পাবলিশ হচ্ছে পার ডেতে, তার মধ্যে আপনারটা হচ্ছে একটা। সো গুগলের কিন্তু ডাটাবেস অনেক বড়। সো ওইগুলোর মধ্যে আসলে আপনি যদি চিন্তা করেন যে আপনারটা ভালো করতে হবে, তাহলে ডেফিনেটলি আপনাকে এমন কিছু করতে হবে যেটার যেটার কারণে বাকিরা সময় পিছনে পড়ে যাবে, আপনি সামনের দিকে আগে যাবেন। তো সেই এক্সট্রা অ্যাডভান্টেজটা আপনি কি দিতে যাচ্ছেন, সেই এক্সট্রা ভ্যালুটা আপনি কি দিবেন আপনার ইউজারকে, তাই না? এখন আপনি যদি বলেন যে ভাই সবাই যে দেয় আমি তো তাই মিলে এক কিছু একটা দেই, না এটা আসলে ট্রু না। বাজারে বিএমডব্লিউ গাড়ি আছে, মার্সিডিজও গাড়ি আছে, রোলস রয়েসও আছে। তো বিএমডব্লিউর একটা মার্কেট আছে, আবার মার্সিডিজেরও আছে, রোলস রয়েসেরও আছে, রেঞ্জ রোভারেরও আছে। সো সবাই যে যার যার মতো করে কাজ করতেছে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো বিএমডব্লিউর এই ওইখানে কাজ করি, তো বিএমডব্লিউ তো সবই করছে, একদম হেডের সব আপডেট নিয়ে আসছে, কিছু তার করার নাই। না, এটা আসলে সত্যি না, আরো অনেক কিছু তো করার আছে, কারণ মডেল তো আরো আসতেছে আপডেট, তাই না? So, কিছু না কিছু তো এডিশন অ্যাড হচ্ছে। সো ওই ব্যাপারটা আপনাকে কন্টেন্টের ক্ষেত্রেও চিন্তা করতে হবে, এসএর ক্ষেত্রেও চিন্তা করতে হবে, দেন আপনি আসলে ভালো করতে পারবেন। এটা ডেফিনেটলি আপনাকে চিন্তা করতে হবে, এটা ডেফিনেটলি আপনাকে ভাবতে হবে যে আসলে এই ব্যাপারগুলো আমার এখানে আছে কিনা, তাহলে আসলে ইনশাল্লাহ আশা করি ভালো করার একটা খুব ভালো সুযোগ আছে। আচ্ছা আমি কিছু কমেন্ট নেই। এখানে একজন প্রশ্ন করেছেন ভাইয়া লোকাল এসইও গাইডলাইনটা কি? লোকাল এসইও গাইডলাইন বলতে ভাইয়া এক ক্লাসে তো ভাই গাইডলাইন আসলে পসিবল না। আমি আপনাকে কিছু রিসোর্স দেখাই দিই, আই থিঙ্ক সো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। আপনি এই দুটো ব্লগ একটু পড়ে নিতে। ব্যাকলিং গ্রুপ ওয়েবসাইট, ব্র্যান্ডিনের খুবই চমৎকার একজন মানুষ। ব্র্যান্ডিন একটা, আমি বলি যে ক্লাস 5 এর বাচ্চাকে দিলেও সে বুঝতে পারে, মানে খুবই মানে সিম্পল ইংলিশে ভালো করে বোঝানো আছে ভাই। আপনি এই ব্লগটা একটু কষ্ট করে পড়বেন। আর এইচ এর একটা ব্লগ আছে লোকাল এসইও দ্য কমপ্লিট গাইড, এটা আপনি একটু পড়বেন কষ্ট করে, তাহলে আশা করি ভাই আপনার
লোকাল এসিওর গাইডলাইনের যে ব্যাপারটা আপনি বললেন সেটা আই থিংক আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং খুব ভালো একটা ধারণা পাবেন। অ্যাটলিস্ট আপনি স্টার্টিংটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি আসলে শিওর না যে আপনার মানে আপনি আসলে কতটুকু জানেন লোকাল এসিও সম্পর্কে, বাট আপনি এখান থেকে শুরু করলে আই থিংক আপনি মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স বলবো না, অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি চলে যেতে পারবেন। মানে ওইটুকু রাস্তাঘাট এখানে বলে দেওয়া আছে, তারপর আপনি আস্তে আস্তে করে আগায় গেলে ইনশাআল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে আচ্ছা ভাইয়া ওয়ান পেজ এসইও আর অফ পেজ এসইও এর মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, অন পেজ এসইও আর অফ পেজ এসইও এর মধ্যে ডিফারেন্সটা কি? ভালো কোশ্চেন করেছেন ভাইয়া। সেটা হচ্ছে আমি ফার্স্ট একটা আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তারপর আমি আপনাকে একটা এসইওর এক্সাম্পল দিই, তাহলে আই থিংক আপনার জন্য বিষয়টা বোঝা সহজ হবে। ধরেন আমার একটা কোম্পানি আছে, আমি কি করি? আমি হচ্ছে একটা এডটেক প্ল্যাটফর্মের মালিক। সাপোজ ধরেন আমি হচ্ছে সৌরভ ভাই, আমি ওস্তাদের মালিক, সাপোজ ধরে নেন। সো বিষয় হচ্ছে আপনি পেপারে প্রথম আলোতে জাগকণ্ঠ, জনকণ্ঠ, প্রথম আলো, রাতের আলো অনেক কিছু দেখতে পান যে আমার কাছ থেকে কোর্স করে অনেক অনেক কিছু করছে, ভালো করছে, ফেসবুকে আমার গ্রুপে গেলে অনেক ভালো কিছু দেখতে পান। দ্যাটস ট্রু, মানে এভরিথিং ইজ ফাইন, সবকিছু একদম পারফেক্টলি ঠিক আছে, কোনো সমস্যা কিছু নাই। মানে আমার সম্পর্কে অনেক ভালো ভালো কথাবার্তা অনেক জায়গাতে আপনি শোনেন, ফেসবুক গ্রুপে বলেন, আপনি পেজে বলেন, আপনি নিউজ পেপারে বলেন, সব জায়গাতে আপনি শোনেন। প্রবলেম হচ্ছে আপনি আমার ক্লাসে জয়েন করে দেখলেন আমার ক্লাসে আমি ভালো করে ক্লাস নেই না। সাপোজ আমার মেন্টর ভালো করে ক্লাস নেয় না, ওস্তাদের সকল মেন্টরের প্রতি মানে তারা ডেফিনেটলি অনেক ভালো এবং আমার চেয়ে ডেফিনেটলি সবাই অনেক এক্সপার্ট, এটা আমি আনডাউটলি স্বীকার করি। সো তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে ধরেন আমি মানে ধরেন আপনি আমার ক্লাসে আসছেন, আমি ধরেন ভালো করে ক্লাস নিই। এখন সাপোজ ওস্তাদের স্টুডেন্ট অনেক ভালো করতেছে, অনেক ভালো ভালো জায়গাতে আছে, তার অনেক শাইন করতেছে, বা আপনি এসে আমার কোর্সে ভর্তি হয়েছেন, এসইও শিখতে আসছেন আপনি, এবং আপনি এসইও শিখতে এসে দেখতেছেন আপনি এসইও কিছু শিখতে পারতেছেন না, আমি আপনাকে ভালো করে শিখিয়ে দেওয়া পারতেছি। সো আপনি তো আসলে লাভবান হচ্ছেন না, রাইট? আচ্ছা, আবার কি হলো, আবার ধরেন আমি ভালো করে ক্লাস নিই আপনার, বা আপনি ধরেন বা ধরেন রাব্বি ভাই বা হাসিন হাজার স্যার ওরা ভালো করে ক্লাস দিচ্ছেন, আপনি ওদের কোর্সে জয়েন হয়েছেন, ঠিক আছে? সো তারা ডেফিনেটলি আনডাউটলি খুব ভালো ক্লাস নেয়, মানে ডেফিনেটলি এটা আসলে ইয়ে করার বলার কিছু নেই। সো আপনি খুব ভালো করে শিখতে পারছেন। প্রবলেমটা হচ্ছে আপনি 10 জায়গায় কোর্স করে ধরা খেয়ে পরে দিয়ে এসে আপনি এখানে ভালো কিছু পাইছেন। আমার যেমন উচিত আমার ভালো বিষয়গুলো বিভিন্ন জায়গায় শেয়ার করা, বলা, সেটা আমি নিজে করি বা মানুষ করে, যেভাবে করেই করে বলা বা করা। সেম ভাবে সেম ভাবে আমার ভেতরের যে স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, আমার যে সিস্টেম, আমার যে সিস্টেমেটিক ওয়ে, এগুলো যেন স্মুথলি চলতে পারে, কাজ করতে পারে, সেটা এনশিওর করা। ঠিক আছে? এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো এসইওর ক্ষেত্রে একটা ওয়েবসাইটকে নিয়ে যখন আপনি কাজ করবেন, ওই ধরেন আমি এই যে ব্লগটা লোকাল এসইও দ্য কমপ্লিট গাইড, আজকে আমি আপনাকে ক্লাসের মধ্যে এই ব্লগটা নিয়ে কথাবার্তা বলছি। এখন এখন আপনি হচ্ছেন এই ব্লগটা করতে এসে দেখলেন যে আসলে এই ব্লগের মধ্যে ভালো কিছু নাই। সাপোজ আপনি দেখলেন ভালো কিছু নাই, বাট আমি কিন্তু আপনাকে এটা বলছি, রেফার করছি যে ভাই আপনি এই ব্লগটা পড়েন, ভালো কিছু পাবেন। আপনি কি খুশি হবেন? অবশ্যই খুশি হবেন না। আপনি বলবেন যে এইসব কি আলতু বলবো জিনিস শান্ত ভাই রেফার করছে, তাই না? আপনি এই স্টেপকে খারাপ ভাববেন, আপনি আমাকে খারাপ ভাববেন, ডেফিনেটলি আপনি আমাকে খারাপ ভাববেন। সো এটা ভালো জিনিস না। আবার ধরেন ব্লগটা ভালো, ব্লগটা খুবই ভালো একটা ব্লগ, বাট এই ব্লগের নাম ধাম আপনি কোথাও শোনেন না। কোনো ওয়েবসাইটে কোনোদিন কেউ বলে নাই যে লোকাল এসইও গাইডলাইন সম্পর্কে ভালো করে জানতে হলে আপনি এই ব্লগটা পড়ে আসেন, বা এই ব্লগটা জেনে আসেন, বা এই ব্লগে আপনি যেতে পারেন। এই ব্যাপারটা করা হয় নাই বা কেউ করে নাই। দ্যাট মিনস ওই সাইটের বা এই সাইটের অফ পেজ এসইও যে স্ট্র্যাটেজি বা অফ পেজ এসইওর যে পার্টটা সেটা প্রপারলি করা নাই। আমরা আসলে এটাই মিন করি। মানে একটা সার্টেন টাইম ছিল যে আমরা লিঙ্ক বিল্ডিংটাকে আসলে জাস্ট অফ পেজ এসইও বলে মনে করতাম। আসলে অফ পেজ এসইও শুধুমাত্র একটা পার্ট না ভাই। আপনার কোম্পানিকে বা আপনার ব্র্যান্ডকে যদি কেউ ধরেন ভালো বলে, ওইটাও ভাই আপনার একটা মানে ভ্যালু অ্যাড করবে আপনার এসইও তে। ধরেন আমি ধরেন আজকে ক্লাসের ভিতরে ফেসবুকেই একটা ওয়ার্ড উচ্চারণ করছি, এইচ রেপস, এখানে এই ব্লগটা ভালো, এটা একটা ভ্যালু অ্যাড করে, এটা একটা ভ্যালু দিবে। ঠিক আছে? এটা একটা খুব অনেকে হয়তো এইভাবে করে সার্চ করবে এখন গুগলে গিয়ে যে লোকাল এসইও এইচ রেপস, এটা একটা ভ্যালু অ্যাড করবে এই ব্লগের জন্য। এটাকে বলা হয় অফ পেজ এসইও।
আর এই ব্লগটাকে আপনি যত সুন্দর করে, যত স্ট্রাকচারড ওয়েতে আপনি এটাকে রেডি করতে পারবেন, এটাকে আমরা বলতেছি অন পেজ এসইও। সো আই বিলিভ হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা। আর কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না বা কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। সো আই থিঙ্ক সো কারো কোনো প্রশ্ন বা কমেন্ট থাকলে পরে আপনারা চাইলে লিখতে পারেন এখানে, বলতে পারেন। আচ্ছা, আমার মোটামুটি আসলে এই ছিল হচ্ছে এআই এর সাথে আপনার ইয়ের পার্টটা, কি বলে আপনার হচ্ছে যে এসইওর পার্টটা, যে অ্যাজ এ ইউজার পার্সপেক্টিভ থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি সাপোজ এসইও এক্সপার্ট না, আমি এসইও কিছুই বুঝি না, আমি জানার জন্য আসছি ভাই যে আমি অ্যাজ এ ইউজার পার্সপেক্টিভে এসইও এবং এআই এর সাথে সম্পর্ক রাখি, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আমার কাজের ক্ষেত্রে বা আমার কর্মক্ষেত্রে আসলে এআই কতটুকু আমাকে হেল্প করে সেটা বোঝানোর আমি চেষ্টা করেছি। সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে চাইলে করতে পারেন, অথবা আই থিঙ্ক সো আমাদের সেশনটা এই পর্যন্তই আমরা রাখতে পারি। অলমোস্ট প্রায় 50 মিনিটস হয়ে গেছে। সৌরভ ভাই মেবি হচ্ছে, আচ্ছা সৌরভ ভাই না, ওকে। সো আই থিঙ্ক সো কারো আর তেমন কোনো প্রশ্ন নাই। আই থিঙ্ক সবাই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ